আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, একেবারে নবজাতক সরকার, সব দিক থেকে নবজাতক। প্রথমত তারা নতুন ক্ষমতায় এসেছেন, আর যিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি জীবনে প্রথম এমপি হলেন, তারপরে দ্বিতীয়ত প্রধানমন্ত্রী হলেন, তৃতীয়ত প্রায় ১৭টি বছর ধরে তিনি দেশের বাইরে ছিলেন, চতুর্থত তার এই ১৭ বছরের জীবন বলতে গেলে দুর্বিষহ ছিল। দেশের মানুষ, বিশেষ করে যারা রাষ্ট্র ক্ষমতাতে ছিলেন, তারা তার চরিত্র হননের জন্য এহেন কর্ম নাই যেটা করেনি। ফলে বাংলাদেশের রাজনীতিতে, সমাজ ব্যবস্থায় এবং বিশ্বব্যাপী যে সকল মিডিয়া রয়েছে সেখানে তার যে একটা ভাব এবং মূর্তি, এই দুটো গড়ে উঠেছে, সেটা স্বস্তিদায়ক নয়। যে সকল দুর্নাম, যে সকল বদনাম তার বিরুদ্ধে দাঁড় করানো হয়েছে, তা ভেঙে চুরমার করে দেওয়ার মতো যে সময় দরকার, যে কর্ম দরকার, সেটা তিনি পাচ্ছেন না। ফলে ক্ষমতা আরোহণ করার সঙ্গে সঙ্গে রাজনীতির যে নিস্তব্ধতা, রাজনীতির যে নীরবতা এবং যে শূন্যতা, সেই শূন্যতার কারণে যারা বিরোধী দল তারা মনের আনন্দে বগল বাজাচ্ছে। এখানে যদি আওয়ামী লীগ থাকতো তাহলে যে শোর হতো, যে গোল হতো এবং বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে যে প্রতিযোগিতা থাকতো, তার ফলে প্রধানমন্ত্রীর বিড়াল নিয়ে, তার হাত নাড়া নিয়ে, তার সেই যে সংসদে ভাষণে যে মানে যেটিকে বলা হয় মুখ ফসকে যে সকল কথা অনেক সময় বের হয়ে যায়, সেগুলো নিয়ে বিরোধী দলের ট্রল করার কোনো সুযোগ ছিল না। জামাত এবং আওয়ামী লীগ বা জামাত এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো, যেমন ধরুন ওয়ার্কার্স পার্টি, জাসদ, কমিউনিস্ট পার্টি, তারা রাজপথে এতটাই ব্যস্ত থাকতো, তো সেই ব্যস্ততার ফলে কি হতো, জামাত তাদের নিজেদের গদি রক্ষা করার জন্য প্রাণপণ চেষ্টা করত। কিন্তু এখন রাজনীতির ময়দানে বলতে গেলে জামাত তুলনাহীন, জামাত একক এবং বলতে গেলে তারা যা ইচ্ছে তাই করতে পারছে, যা ইচ্ছে তাই বলতে পারছে। তারা তারেক রহমান সাহেবকে নিয়ে গান বানাচ্ছেন, তারা বিএনপির শাসনামল নিয়ে নাটক তৈরি করছেন প্রায় প্রতিদিনই মিডিয়াতে, তারপর সামাজিক মাধ্যমে। এমন সব যাকে বলা হয় ন্যারেটিভ তৈরি করা হচ্ছে বিএনপির বিরুদ্ধে, ওগুলো দেখলে যে কোনো মানুষ মানসিকভাবে অসুস্থ হয়ে পড়বে, তারপর কথা বলার শক্তি হারিয়ে ফেলবে এবং অনেকটা খামোশ হয়ে যাবে, চুপচাপ হয়ে যাবে। এবং এরকম ঘটনা এখন সামাজিক মাধ্যমে প্রায় প্রতিদিন হচ্ছে। সংসদ নিয়ে, স্পিকার নিয়ে, মন্ত্রীদেরকে নিয়ে, প্রধানমন্ত্রীকে নিয়ে, প্রধানমন্ত্রীর পরিবার নিয়ে প্রায় প্রতিদিনই শত শত কন্টেন্ট যেভাবে যারা অনলাইন ইউজার রয়েছেন, ব্যবহারকারী রয়েছেন, তাদের সামনে চলে আসছে, তা যেভাবে সাধারণ জনগণ দেখছেন, একইভাবে সরকারি দলের নেতা কর্মী তারা দেখছেন এবং তাদের মন মেজাজ সঙ্গত কারণেই স্বাভাবিক থাকবে না। তো এই যখন একেবারে শিশু সরকার, ২ মাস যে সরকারের বয়স, আপনি তাকে তো শিশুই বলবেন বা নবজাতক বলবেন। তো সেই সরকারের যে মনস্তাত্ত্বিক রসায়ন, এটিতে বিষক্রিয়া তৈরি হবে, এটাই স্বাভাবিক। ফলে সরকারের সবাই মন খারাপ, সবারই মন খারাপ। এর মধ্যে দেশের চলমান সমস্যা, যেগুলো ইউনূস সরকার তৈরি করেছেন, যেগুলো শেখ হাসিনা সরকার তৈরি করেছেন, সেগুলোর দায় বহন করতে হচ্ছে। $120 বিলিয়ন বিদেশি ঋণ, ৫.৫ লক্ষ কোটি টাকার খেলাপি ঋণ বাংলাদেশের মধ্যে। তারপর দেশের ব্যাংকিং ব্যবস্থা থেকে সরকার যে ঋণ করেছে, আগের সরকার ঋণ করেছে এবং নতুন সরকার যে ঋণ করেছে, সেগুলো একত্রে করলে বিশাল একটা সংখ্যা দাঁড়াবে। এর মধ্যে মুদ্রাস্ফীতি হু হু করে বাড়ছে। তো সেই অবস্থাতে যখন সরকার একেবারে হিমশিম খাচ্ছে, তখন বিভিন্ন বিদেশি রাষ্ট্র, কেউ বন্ধু হওয়ার উছিলায়, কেউ শত্রু হওয়ার হুমকিতে, রীতিমতো সরকারকে যেভাবে চাপের মধ্যে রেখেছে, সরকার তাতে করে দিশেহারা হয়ে পড়েছে। একটা একটা করে বলছি। প্রথমে ভারতের কথা বলি। ভারত এই সময়টিতে আমরা যেটা বুঝতে পারি, সরকারের উপরে বহুমুখী চাপ দিচ্ছে। তারা একদিকে বন্ধুত্বের বেশি ডিজেল দিচ্ছে, তারপর সীমান্ত খুলে দেওয়ার চেষ্টা করছে। তারা যাকে বলা হয়
বাংলাদেশের সঙ্গে যে দ্বিপাক্ষিক সমস্যা এবং অর্থনৈতিক বিষয়গুলো রয়েছে সেগুলো সহজতর করার চেষ্টা করছে, যেটি ইনুস জামানাতে রীতিমতো বন্ধ ছিল। বিনিময়ে তারা যে জিনিসগুলো চাচ্ছে, ১ নম্বরে তারা চাচ্ছে আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসিত করতে হবে এবং আওয়ামী লীগের উপর যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তড়িঘড়ি করে এটাকে তুলে নিতে হবে, যেটি যখন এই নিষেধাজ্ঞাটা দেয়নি তখন বিএনপির জন্য যে সুযোগ সুবিধা ছিল, এখন নিষেধাজ্ঞা দেওয়ার পরে সঙ্গে সঙ্গে বিরোধী দল থেকে আওয়াজ তোলা হবে যে এই ভারতের কাছে বিএনপি নাকে দস্তখত দিল, দেশ বিক্রি করে দিল, তাহলে তো আওয়ামী লীগে ভালো ছিল। আবার সেই যাকে বলা হয় ফ্যাসিস্টদেরকে ক্ষমতায় বসানোর জন্য বিএনপি চেষ্টা করছে। এই যে একটা যন্ত্রণা, এই যন্ত্রণার মধ্যে বিএনপি যে পড়ে গেল এবং সেই যন্ত্রণার মধ্যে তাকে বারবার টেনে নেওয়ার জন্য ভারত চেষ্টা করছে। ১। ২ নম্বরে ভারত চেষ্টা করছে জামাত সহ যে সকল ইসলামিক দলগুলো রয়েছে যাদের ব্যাপারে ভারতের ভয়, আমেরিকারও ভয়, এদেরকে দৌড়ের উপর রাখার জন্য, এদের উপর চাপ প্রয়োগ করার জন্য নানা রকম যে সরকারি মেশিনারিজ রয়েছে সেই মেশিনারিজগুলো শেখ হাসিনার জমানার মতো সচল করা, তাদের বিরুদ্ধে মামলা করা, তাদেরকে ধরা, যুদ্ধাপরাধীদের বিচার আবার নতুন করে শুরু করা ইত্যাদি নানা কর্মকাণ্ড চালু করার জন্য বলা হচ্ছে। আন্দাজ করতে পারি, এটা যে কোনো লোকে আন্দাজ করতে পারে। ৩ নম্বরে যেটা হলো যে চীনের সাথে দহরম মহরম করা যাবে না, তিস্তা প্রকল্প করা যাবে না। চীনকে ইউনূস জামানাতে যে নীলফামারীতে হাসপাতাল প্রতিষ্ঠা করার অনুমতি দেওয়া হয়েছিল সে ব্যাপারে সতর্ক দৃষ্টি রাখতে বলা হয়েছে এবং একই সঙ্গে নীলফামারীতে যে বিমানবন্দর সামরিক ঘাঁটি তৈরি করার ব্যাপারে চীন আগ্রহ দেখিয়েছিল। এশিয়ার বৃহত্তম সামরিক বিমান ঘাঁটি নীলফামারীতে তৈরি করা হবে, যেটি ব্রিটিশ জমানাতে তৈরি করা হয়েছিল। সেটি আবার চালু করার ব্যাপারে ইউনূস সরকার যে তড়িঘড়ি করেছিল সেটা বন্ধ করতে হবে। ৪, ইউনূস সরকারের সঙ্গে যে আন্ডার টেবিল বা পর্দার আড়ালে যে সমঝোতা হয়েছিল সেই সমঝোতা থেকে বেরিয়ে ইউনূস জামানাতে যে সকল দুর্নীতি অনিয়ম হয়েছে সেগুলোর বিচার করতে হবে। তারপর যাকে বলা হয় ইউনূসকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এই বিষয়গুলো যে ভারতের পক্ষ থেকে আসছে এটা আমরা স্পষ্ট বুঝতে পারি, এটা বলতে হবে না, সরকার কিছু বলছে না, ভারত কিছু বলছে না। তো এটার বিরুদ্ধে সরকারের পক্ষ থেকে বিভিন্ন পত্রপত্রিকা নানা রকম ন্যারেটিভ তৈরি করা হচ্ছে যে ভারত শেখ হাসিনাকে দুচোখে দেখতে পাচ্ছে না, তাকে তাড়িয়ে দিতে চাচ্ছে ইত্যাদি নানা রকম কথাবার্তা যেগুলো প্রচার করা হচ্ছে, এগুলো সরকারি দলের যে সকল চাটুকার রয়েছে তারা হয়তো সরকারের কোনো কথা ছাড়াই নিজেরাই এরকম একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে যেটা ভারতকে আরও রাগিয়ে দিচ্ছে। এই গেল ভারতের বিষয়। একইভাবে চীন তারা বসে নেই, তারাও সরকারকে চাপ দিচ্ছে চীনের স্বার্থগুলো রক্ষা করার ব্যাপারে, চাপ দিচ্ছে এই অঞ্চলকে ঘিরে চীন যে সামরিক পরিকল্পনাগুলো করছে, যে অর্থনৈতিক পরিকল্পনাগুলো করছে, কিংবা সোজা বাংলায় বলতে গেলে এই অঞ্চলকে কেন্দ্র করে চীনের দীর্ঘদিনের যে লোভ এবং লালসা, এখানে সামরিক কর্তৃত্ব প্রতিষ্ঠা করে এবং ভারতের যে ইস্টার্ন রিজন রয়েছে, পূর্বাঞ্চলীয় যে অংশগুলো যেটাকে আমরা 7 সিস্টার বলি, এই 7 সিস্টারে চীন আধিপত্য করবে এবং এই 7 সিস্টার নিয়ে যেন সবসময় ভারত এতটা ব্যস্ত থাকে যার ফলে ওয়েস্টার্ন রিজনে পাকিস্তান এবং ওয়েস্টার্ন রিজনে যে সকল অঞ্চল রয়েছে চীনের সীমান্ত ঘেঁষা অঞ্চল, সেখানে যেন ভারত দুর্বল হয়ে পড়ে। এই জন্য বাংলাদেশের ভূমিকে চীন একটা উর্বর ভূমি হিসেবে ব্যবহার করতে চাচ্ছে, যেভাবে 2001 থেকে 2006 সনে তারা করেছিল। এবং ওই সময়টাতে উলফা বা অন্যান্য যে সকল বিদ্রোহী রয়েছে 7 সিস্টার, তাদের বলতে গেলে স্বর্গভূমি হয়ে গেছিল বাংলাদেশ। এইরকম একটা পরিবেশ আবার তৈরি করার জন্য চীনের পক্ষ থেকে একটা প্রেশার থাকবে, আছে, এবং এই প্রেশার ছাড়া চীন একটি পয়সাও দেবে না। এবং চীন যদি বর্তমান সরকারের কাছ থেকে কোনো রকম গ্রিন সিগন্যাল না পায় তাহলে চীনের যে সকল মেশিনারিজ রয়েছে সেই সকল মেশিনারিজ বুমেরাং হবে সরকারের জন্য। গেল 2। 3 নম্বর হলো পাকিস্তান। এখন পাকিস্তানের খায়ের জেগেছে বাংলাদেশের ব্যাপারে আবার নতুন করে ভাবার জন্য। বাংলাদেশে তাদের আধিপত্য, আইএসআইয়ের তৎপরতা এবং 1971 সন নিয়ে বারবার যেভাবে বাংলাদেশের মানুষ পাকিস্তানকে গালাগাল করে, এখন সেসব বাদ দিয়ে পিয়ারে পাকিস্তান যে তাদের যে থিওরি, পাকিস্তানকে ভালোবাসো,
পাকিস্তানকে কাছে করে নাও, পাকিস্তানকে মহব্বত করো, পাকিস্তানি খাবার খাও, পাকিস্তানে যাও বেশি বেশি, পাকিস্তানি পণ্য আমদানি করো, কিন্তু পাকিস্তানি মেয়েদেরকে বাংলাদেশে বিয়ে দেবে না। কোনো অবস্থাতেই পাকিস্তানি রমণী আওরত বাঙালিরা যেন বিয়ে করতে না পারে, এই ব্যাপারে সতর্ক হওয়ার জন্য তারা প্রাণান্ত চেষ্টা করবে এবং সেটা তারা শুরু করে দিয়েছে। বোঝার চেষ্টা করুন সরকার এই ত্রিমুখী যে চাপ, এই চাপের সঙ্গে আবার ইন্দো ইউরোপীয় চাপ রয়েছে। আপনারা জানেন যে ইউনুস জমানাতে আমেরিকার সঙ্গে একটা চুক্তি হয়েছে, সেই চুক্তির বলে এখন আমেরিকার যে কৃষি পণ্য অবাধে বাংলাদেশে প্রবেশ করবে। পৃথিবীর সারা দুনিয়া যদি মাগ নাও দিতে চায়, তবুও আমেরিকা থেকে ওই সকল পণ্য উচ্চ মূল্যে বাংলাদেশে আমদানি করতে হবে। আমেরিকার বিমান, বোয়িং বিমান, এগুলো কিনতে হবে। আমেরিকা থেকে সামরিক অস্ত্রশস্ত্র কিনতে হবে। আমেরিকার কথার বাইরে অন্য কোনো কিছু করা যাবে না। এমনকি আমাদের যে জ্বালানি সেক্টর রয়েছে, সেই জ্বালানি সেক্টরে আমেরিকার যে আধিপত্য, এমনি আগে থেকে আধিপত্য ছিল শেভরনের মাধ্যমে, এবং সেই আধিপত্য আরও বেশ কয়েকটি কোম্পানি, আমেরিকান কোম্পানি, তার মধ্যে সাবেক রাষ্ট্রদূত পিটার ডি হাস যে কোম্পানিতে চাকরি করেন, একজন মোবিল, এই কোম্পানিকে সমুদ্রে তেল গ্যাস অনুসন্ধান, কক্সবাজার, টেকনাফ, উখিয়া থেকে শুরু করে সেন্ট মার্টিনে তাদের আধিপত্য বিস্তার অনেকটা ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো। এবং এই কোম্পানির যে প্রোডাক্ট এবং বাই প্রোডাক্ট, সেগুলো বাংলাদেশে আনার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার যে দস্তখত দিয়েছে, সেটাকে হুবহু পালন করা, মান্য করা এবং সেটাকে টেনে নেওয়ার জন্য বর্তমান তারেক রহমান সাহেবের যে সরকার, সেই সরকারের উপর ডোনাল্ড ট্রাম্পের চাপ আছে। আবার এই যে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বা আমেরিকার সঙ্গে যে একচেটিয়া ব্যবসা, এই ব্যবসার যে সকল প্রতিদ্বন্দ্বী কোম্পানি রয়েছে, যেমন বিমান আনবেন, বিমানের প্রতিপক্ষ হচ্ছে ফ্রান্স, তারা কোনো অবস্থাতে এটা মেনে নেবে না। আবার তেল গ্যাস যে কোম্পানিগুলো রয়েছে, তাদের প্রতিদ্বন্দ্বী কোম্পানিগুলো রয়েছে নেদারল্যান্ডে, তাদের প্রতিদ্বন্দ্বী কোম্পানিগুলো রয়েছে ইংল্যান্ডে, তারাও তো সরকারের উপর চাপ প্রয়োগ করছে। অন্যদিকে যে সামরিক অস্ত্রশস্ত্র, সেই সামরিক অস্ত্রশস্ত্রের ব্যাপারে প্রতিদ্বন্দ্বী আছে ভারত, চীন, আর ইউরোপের দেশগুলোর মধ্যে সুইডেন এবং ইটালি। এবং তার সঙ্গে সঙ্গে আবার উত্তর ইউরোপ নয়, এই যে যেটাকে বলা হয় পূর্ব ইউরোপের কতগুলো দেশ, যেমন রোমানিয়া, তারাও বাংলাদেশে যেন অস্ত্র রপ্তানি করতে পারে, এই জন্য সরকারের উপর ইউরোপীয় ইউনিয়নের মাধ্যমে চাপ দেওয়া হচ্ছে। ফলে আপনি দেখবেন যে একদিকে মার্কিন রাষ্ট্রদূত মিস্টার ব্রেন্ট ক্রিস্টেনসেন, তিনি দিদাসে সব জায়গায় ঘোরাফেরা করছেন, আর ইউরোপে যিনি রাষ্ট্রদূত রয়েছেন, তিনিও পত্রপত্রিকা, বিভিন্ন সংবাদপত্রের অফিস, টেলিভিশনের অফিস, রাজনৈতিক দলের অফিস, প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা, সবার কাছে তিনি ছুটে বেড়াচ্ছেন। আর এ সকল বহুমুখী চাপে রীতিমতো কাবাব হয়ে যাচ্ছেন আমাদের সরকারের যারা কর্তা ব্যক্তি। তারা ভগ্ন মনোরথ হয়ে ঘুরে বেড়াচ্ছেন ওয়াশিংটনে, আমেরিকাতে। যে সকল দাতা সংস্থা রয়েছে, বিশ্বব্যাংক, IMF, জাইকা, IDB, তাদের দ্বারস্থ হচ্ছেন টাকার জন্যে। আর সব জায়গাতেই মূলত বলা হচ্ছে যে আগে কিবলা ঠিক করো, আগে স্থির হও কোন দিকে যাবে, তারপরে টাকা পয়সার কথা চিন্তা করা যাবে। অথচ এই মুহূর্তে মানে সরকারের জন্য রীতিমতো টাকার যে সমস্যা, ডলার এবং বাংলা টাকা দুটোরই সমস্যা প্রবল। আর এই যে চাপ, বৈদেশিক চাপ, দেশি চাপ, শারীরিক চাপ, মানসিক চাপ, আর্থিক চাপ, সব মিলিয়ে সরকার একটু ভালো নেই। আর যখন এরকম ভালো না থাকে, তখন ভুল হতে থাকে, একটার পর একটা ভুল হতে থাকে, এবং যে সকল কাজকর্ম হতে থাকে সব সুদূর বুদূর হতে থাকে। আঞ্চলিক ভাষায় বললাম, এলোমেলো কাজ হতে থাকে, অস্বাভাবিক কাজ হতে থাকে। দক্ষিণে যাওয়া দরকার তো পূবে চলে যায়, পূবে যাওয়া দরকার তো পশ্চিমে চলে যায়। যেখানে ভাত দেওয়া দরকার সেখানে আপেল দেয়, যেখানে আপেল দেওয়া দরকার সেখানে আপেল সিডার ভিনেগার দেওয়া হয়, যেখানে পানি দরকার সেখানে শ্যাম্পেন দেওয়া হয়, যেখানে শ্যাম্পেন দরকার সেখানে দুধ দেওয়া হয়, যেখানে লবণ প্রয়োজন সেখানে মধু ঢেলে দেওয়া হয়। এরকম ভুল মানুষ করে, এবং সেই ভুলই এখন বাংলাদেশে হচ্ছে, এবং তার ফলে রাস্তাঘাট, সব জায়গার যে চালচিত্র, সেগুলো নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।